নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন অ্যালজেনন ব্ল্যাকউডের লেখা কাহিনী স্মিথ, অ্যান এপিসোড ইন আ লজিং হাউস। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1906 সালে। অ্যালজেনন ব্ল্যাকউডের ব্যাপারে আপনারা কম বেশি সকলেই জানেন। ওনার জন্ম ইংল্যান্ডে 1869 সালে। উনি মূলত লিখতেন ফ্যান্টাসি, হরর, উইয়ার্ড ফিকশন ধর্মী গল্প, কিন্তু তিনি বিশেষভাবে জনপ্রিয় ছিলেন ভূতের গল্প লেখার জন্যে। তার লেখা বিখ্যাত গল্পগুলির নাম দ্য ওয়েন্ডিগো এবং দ্য উইলোজ। তার মৃত্যু ঘটে 1951 সালের ডিসেম্বর মাসে। অনেকদিন ধরে অনেকে অ্যালজেনন ব্ল্যাকউডের গল্প শোনার অনুরোধ করছিলেন, তাই অবশেষে নিয়ে এলাম এই গল্পটি। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন আজকের কাহিনী অ্যালজেনন ব্ল্যাকউডের স্মিথ, অ্যান এপিসোড ইন আ লজিং হাউস। ডাক্তার তার বন্ধুদের সাথে আগুনের ধারে বসেছিলেন, গল্প বলার জন্য প্রস্তুত। আমি যখন ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি, উনি বলা শুরু করলেন, তখন অনেক অদ্ভুত লোকের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু একজনের কথা আমার বিশেষ করে মনে আছে, কারণ তার জন্য আমার এমন সাংঘাতিক আর অস্বস্তিকর অনুভূতি হয়েছিল যা আমার জীবনে আর কখনো হয়নি। অনেক দিন ধরে আমি আমার উপরের তলার লোকটার শুধু নামটাই জানতাম, স্মিথ। ওনার নামটা আমার কাছে তেমন কোনো গুরুত্ব রাখত না। আমিও আমার ক্লাস, পড়াশোনা আর হাসপাতালের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতাম, তাই আমার বিল্ডিংয়ের অন্য লোকদের সাথে পরিচিত হওয়ার মতো খুব বেশি সময় আমার হাতে ছিল না। কিন্তু তারপর ভাগ্যক্রমে আমাদের অদ্ভুতভাবে দেখা হয়ে গেল, এবং এই স্মিথ নামে লোকটা প্রথম দেখা থেকেই আমার উপর একটা গভীর ছাপ ফেলেছিল। সেই সময়ে আমি বুঝতে পারিনি কেন ওনাকে নিয়ে আমি এত তীব্রভাবে চিন্তা করছিলাম, কিন্তু এখন যেহেতু আমি আরও অনেক কিছু জানি, আমার মনে হয় এর কারণ ছিল যে উনি আমাকে প্রচণ্ড কৌতূহলী করে তুলেছিলেন এবং একই সাথে আতঙ্কিত। এই দুটো অনুভূতি আমার ভেতরে এতটাই গভীরভাবে নাড়া দিয়েছিল যা আগে কখনো হয়নি। আমি কখনোই বুঝতে পারিনি যে উনি কিভাবে জানতেন যে আমি ভাষা নিয়ে পড়াশোনা করতে পছন্দ করি। কিন্তু একদিন সন্ধ্যায় কোনো রকম পূর্বাভাস ছাড়াই উনি আমার ঘরে ঢুকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে আমি হিব্রু ভাষা যথেষ্ট জানি কিনা যাতে ওনাকে কিছু শব্দের সঠিক উচ্চারণে সাহায্য করতে পারি। উনি আমাকে এমন একটা বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন যেটা নিয়ে ওনাকে সাহায্য করতে আমার ভালোই লেগেছিল, এবং উনি যে সাহায্যটা চাইছিলেন তা আমি দিতে পেরে গর্ববোধ করছিলাম। কিন্তু উনি ধন্যবাদ জানিয়ে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি এইমাত্র এক অস্বাভাবিক ব্যক্তির সাথে পরিচিত হয়েছি। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ওনার ব্যক্তিত্বের মধ্যে ঠিক কোন জিনিসটা অদ্ভুত ছিল, কিন্তু আমি তীব্রভাবে অনুভব করছিলাম যে উনি অন্য সবার থেকে আলাদা। ওনার চিন্তাভাবনা যেন সাধারণ মানুষের জীবন এবং আগ্রহ থেকে সম্পূর্ণ ভিন্ন। এর ফলে ওনার চারপাশে এক অদ্ভুত দূরত্বপূর্ণ শীতলতার অনুভূতি তৈরি হয়। ও চলে যাওয়ার সাথে সাথেই আমার মধ্যে দুটো অনুভূতি জন্মায়। এক, লোকটাকে নিয়ে প্রচণ্ড কৌতূহল হচ্ছিল, জানতে ইচ্ছে করছিল ও আসলে কেমন, কিসে ও সত্যিকারের ইন্টারেস্ট। আর 2 নম্বর হলো গা শিরশির করে ওঠা, এমনকি আমার মাথার চুলগুলো পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে ডাক্তার 1 সেকেন্ডের জন্য থামলেন পাইপটা ধরাবেন বলে। নিস্তব্ধ ঘরটার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গল্পটা শোনার জন্য সবাই খুব মন দিয়েছে। কেউ একজন আগুনটা খুঁচিয়ে আরেকটু উজ্জ্বল করে দিল, আর 2-1 জন কেমন যেন অস্বস্তি নিয়ে ঘাড় ফিরিয়ে বিশাল হলটার অন্ধকার কোণাগুলো দেখছিল। ডাক্তার আগুনের শিখার দিকে তাকিয়ে বলে চললেন, এখন ভাবলে মনে হয় লোকটা বেটে আর মজবুত গড়নের ছিল, বয়স 45-এর মতো। কাঁধগুলো ছিল বিশাল,
কিন্তু হাত দুটো ছিল একদম ছোট আর পাতলা। এই ব্যাপারটা চোখে লাগার মতো ছিল। আর আমার মনে আছে, আমি ভাবতাম এই বিশাল শরীরের সাথে এমন নরম হাত তো যায় না। মাথাটাও ছিল বড় আর লম্বাটে ধরনের, ঠিক যেমন স্বপ্ন দেখা মানুষদের হয়। কিন্তু আবার ওর চোয়ালটা ছিল খুব শক্তপোক্ত। এটাও আর একটা অদ্ভুত ব্যাপার ছিল। এখন মুখ দেখে মানুষ চিনতে শিখেছি, তাই বুঝি এর মানে কি। এর মানে লোকটা ছিল একজন স্বপ্নবিলাসী, যার বড় বড় পরিকল্পনা রয়েছে, কিন্তু ওর মনের জোর আর বুদ্ধি ওকে লাগামের মধ্যে রাখত। স্বপ্ন দেখা লোকেদের মধ্যে এই জিনিসটা খুব কমই থাকে। তার মানে এই লোকটার মধ্যে নানা ধরনের কাজ করার সম্ভাবনা ছিল, ঠিক যেন এমন একটা যন্ত্র যা অনেক দিকে ঘুরতে পারে। লোকটার চুল ছিল খুব মিহি, আর নাক ও মুখের চারপাশের রেখাগুলো এতটাই ধারালো ছিল যেন ছুরি দিয়ে খোদাই করা। ওর চোখের কথাটা আমি শেষে বলছি। চোখ দুটো ছিল বড় আর সবসময় বদলাতো, শুধু রঙে নয়, তার ধরন, আকার আর আকৃতিতেও। কখনো কখনো তাকিয়ে থাকতে থাকতে মনে হতো এ যেন অন্য কারো চোখ। নীল, সবুজ আর এক অদ্ভুত ছাই রঙা ধূসরের মধ্যে যখন চোখ দুটোর রং পাল্টাতো, তখন তাতে এমন একটা ভয় ধরানো আলো দেখা দিত যা ওর পুরো মুখটাকেই করে তুলত ভয়ঙ্কর। আমার মনে হয় কোনো মানুষের চোখে আমি এত উজ্জ্বলতা দ্বিতীয়ের আগে দেখিনি। কাজেই বর্ণনাটা বোরিং শোনালেও এডিনবার্গের আমার ওই সস্তা ফ্ল্যাটে শীতের এক রাতে স্মিথকে প্রথম দেখে আমার ঠিক এমনই মনে হয়েছিল। কিন্তু এ তো কিছুই না। আমি ওর আসল পরিচয়ের আশপাশ দিয়েও যাইনি, কারণ সেই জিনিসটা মুখে বলা বা মাথায় ঢোকানো দুটোই অসম্ভব। আগেই বলেছি, ওর চারপাশে কেমন যেন একটা বিপদের আভাস আর দূরত্ব লেগে থাকত। ও কাছে এলেই আমার ভেতরে হঠাৎ যা কাঁপুনি দিত সেটা বলে বোঝানো যাবে না। তবে ওর মধ্যে এমন কিছু ছিল যা ওকে দেখা মাত্রই আমাকে একেবারে সতর্ক করে তুলত। শরীরের প্রত্যেকটা শিরা টান টান হয়ে যেত, সব ইন্দ্রিয় সজাগ হয়ে নজর রাখত চারদিকে। এমন নয় যে ও ইচ্ছে করে ভয় দেখানোর চেষ্টা করত, কিন্তু সে নিজের সাথে এমন এক শক্তিশালী প্রভাব নিয়ে আসত যা আমার শরীরকে নিজে থেকেই সাবধান করে দিত। এই লোকটার সাথে প্রথম দেখা হওয়ার পর থেকে আমার আরও অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, আর এমন অনেক জিনিস দেখেছি যার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু আমার সারা জীবনে আমি মাত্র একজনকেই দেখেছি যাকে দেখে মনে হতো খারাপ বা অশুভ জিনিসের সাথে তার একটা অস্বস্তিকর পরিচয় আছে, আর যার পাশে থাকলেই আমার গা ছমছম করত। সেই লোকটা ছিল মিস্টার স্মিথ। ও দিনের বেলায় কি করত তা আমি কখনো জানতাম না। আমার মনে হয় সূর্য ডোবার আগে পর্যন্ত ও ঘুমাতো। দিনের আলো থাকতে ওকে কেউ সিঁড়িতে দেখেনি বা ওর ঘর থেকে কোনো নড়াচড়ার শব্দও শোনেনি। ও ছিল এক অন্ধকারের জীব, যার কাছে আলোর চেয়ে অন্ধকারই বেশি প্রিয় ছিল বলে মনে হতো। আমাদের বাড়িওয়ালি হয় ওর ব্যাপারে কিছুই জানতো না, না হলে জেনে শুনে কিছু বলতে চাইতো না। উনি ওকে নিয়ে কখনো কোনো অভিযোগও করেননি, আর আমি প্রায়ই অবাক হয়ে ভাবতাম লোকটা কি করে একজন সাধারণ বাড়িওয়ালিকে নিজের ব্যাপারে এতটাই চুপ করিয়ে রাখতে পারল। শুধু এইটুকুই প্রমাণ করে দেয় যে লোকটা কি বিশাল মানের জিনিয়াস। উনি তো এখানে অনেক বছর ধরে আছেন, অনেক আগে থেকে। যতদিন লোকে ভাড়াটা ঠিকমতো দেয়, আমি অন্যের ব্যাপারে নাক গলাই না বা প্রশ্ন করি না। স্মিথের ব্যাপারে বাড়িওয়ালির মুখ থেকে এইটুকুই আদায় করতে পেরেছিলাম। এই কথায় আমার কোনো লাভ তো হলোই না, বরং আর কিছু জিজ্ঞেস করার ইচ্ছেটাই মরে গেল। যাই হোক, পরীক্ষার চাপ আর ডাক্তারি পড়াশোনার নতুন উত্তেজনার চোটে আমি কিছুদিন স্মিথের কথা মাথা থেকেই বের করে দিয়েছিলাম। অনেকদিন ও আমার ঘরের দিকে পা মারায়নি, আর ওর ঘরে যাওয়ার হিম্মতও আমার হয়নি। কিন্তু তারপর
যারা আমার পড়াশোনার খরচ চালাতেন তাদের টাকা পয়সার সমস্যা দেখা দিল, আর আমাকে বাধ্য হয়ে নিচের তলার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে বাড়ির একেবারে উপরের তলার একটা ছোট ঘরে উঠে আসতে হয়। এখন আমার ঘরটা ছিল স্মিথের ঘরের ঠিক উপরেই, আর নিজের ঘরে যেতে হলে ওর দরজার সামনে দিয়েই যেতে হতো। সেই সময় প্রায়ই গভীর রাতে ডেলিভারির কেসে সাহায্যের জন্য আমার ডাক পড়ত, যেটা 4th ইয়ারের ছাত্ররা করে থাকে আর কি। একদিন ভোর 2টো নাগাদ যখন ফিরছিলাম, ওর দরজার পাশ দিয়ে যাওয়ার সময় ওর ঘর থেকে কথাবার্তার আওয়াজ শুনে আমি অবাক হয়ে যাই। সেই সাথে ধূপের মতো একটা অদ্ভুত মিষ্টি গন্ধ ঘর থেকে বেরিয়ে বারান্দায় ভেসে আসছিল। আমি পা টিপে টিপে ওপরে উঠলাম। মনে মনে ভাবছিলাম, এত রাতে ওর ঘরে হচ্ছেটা কি? আমার তো জানা ছিল স্মিথের ঘরে কারো আনাগোনা নেই। ওর দরজার সামনে এসে সিঁড়ির ওপর পা রেখেই আমি এক মুহূর্তের জন্য থমকে যাই। ওই অদ্ভুত লোকটাকে নিয়ে আমার পুরনো কৌতূহলটা আবার চাগাড় দিয়ে উঠল, আর সেটা এতটাই বাড়ল যে আমি প্রায় একটা কাণ্ড ঘটিয়েই ফেলছিলাম। মনে হলো এইবার হয়তো এই রাত জাগা অন্ধকার প্রেমী লোকটার ভেতরের খবরটা জানতে পারবো। কথাগুলো আমার কানে পরিষ্কার আসছিল, তবে স্মিথের গলাটাই ছিল চড়া, অন্যজনের গলাটা মাঝে মধ্যে শুধু মৃদুভাবে শোনা যাচ্ছিল। কিন্তু অবাক ব্যাপার হলো, স্মিথের গলাটা এত স্পষ্ট হওয়া সত্ত্বেও আমি ওর কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। অনেক পরে আমার মাথায় এলো যে লোকটা আসলে অন্য ভাষায় কথা বলছিল। আমি পায়ের শব্দ খুব পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। দুজন লোক ঘরের মধ্যে পায়চারি করছিল, দরজার সামনে দিয়ে যাতায়াত করছিল। একজনের হাঁটার শব্দ ছিল হালকা আর দ্রুত, অন্যজনেরটা ছিল ভারী আর কিছুটা জড়সড়। স্মিথের গলা একটানা বেজে যাচ্ছিল, এক অদ্ভুত স্থির স্বরে। ও যখন এদিক ওদিক হাঁটছিল তখন আওয়াজটা কখনো বাড়ছিল, কখনো কমছিল। অন্য লোকটাও নড়াচড়া করছিল, কিন্তু স্থিরভাবে নয়। আমি দ্রুত পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, যা মাঝে মাঝে হোঁচট খাওয়ার মতো শোনাচ্ছিল কানে। স্মিথের গলা শুনতে শুনতে আমার ভেতরটা কেমন যেন করে ওঠে। ওর গলার স্বরেই বোঝা যাচ্ছিল যে ও কোনো সমস্যায় পড়েছে। মন বলছিল দরজায় টোকা দিয়ে একবার জিজ্ঞেস করি কোনো সাহায্য লাগবে কিনা, কিন্তু সেই ইচ্ছেটাকে পাত্তা দেওয়ার বা ভাবার সুযোগ পাওয়ার আগেই একটা ফিস ফিস আওয়াজ শুনলাম একেবারে আমার কানের পাশে। আমি হলফ করে বলতে পারি ওটা স্মিথেরই গলা, যদিও শব্দটা দরজার ভেতর থেকে আসছিল না। মনে হলো লোকটা যেন আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে ফিস ফিস করছে। বুকটা এমন ধড়াস করে উঠল যে টাল সামলানো আর পিছিয়ে যাওয়ার শব্দ আটকাতে আমি রেলিংটা খামচে ধরি। আমাকে সাহায্য করার জন্য তুমি কিছুই করতে পারবে না, কণ্ঠটা পরিষ্কারভাবে বলল। আর তুমি নিজের ঘরে থাকলেই অনেক বেশি নিরাপদে থাকবে। আজও আমার লজ্জা করে এটা ভেবে যে সেদিন অন্ধকারে আমি কতটা দ্রুত সিঁড়ি দিয়ে দৌড়ে একেবারে উপরের তলায় চলে গিয়েছিলাম, আর মোমবাতি জ্বালিয়ে দরজা বন্ধ করার সময় থরথর করে কাঁপছিল আমার হাতটা। কিন্তু ঘটনাটা ঠিক এটাই ঘটেছিল। মাঝরাতের ওই অদ্ভুত ঘটনার পর নিচের তলার ওই লোকটার ব্যাপারে আমার কৌতূহল তো বাড়লই, সাথে সাথে ওর নামটা শুনলেই মনে ভয় আর সন্দেহের উদ্বেগ জন্মাতো। তাকে চোখে দেখতাম না, কিন্তু ওই গুমোট বাড়িটায় প্রায়ই ওর উপস্থিতিটা কাঁটার মতো খচখচ করত। স্মিথের গোপন জীবন আর রহস্যময় কাজকর্ম আমার সহজ সরল পরিচিত জগতের ভিত নাড়িয়ে দিল। আগেই বলেছি, ওর সাথে আমার দেখা বা কথা কিছুই হয়নি, কিন্তু মনে হতো ওর মনের সাথে আমার মনের কোনো একটা অদৃশ্য যোগসূত্র আছে।
ওর চারপাশের অশুভ শক্তিটা যেন চুঁইয়ে চুঁইয়ে আমার ভেতরে ঢুকে আমার মাথাটা গুলিয়ে দিচ্ছিল। রাত হলেই ওপরের তলাগুলো কেমন গা ছমছমে হয়ে উঠত। আমাদের পথ কখনো এক না হলেও মনে হতো ওর অদ্ভুত ধ্যান ধারণার জগতে আমি নিজের অজান্তেই জড়িয়ে পড়ছি। মনে হতো ও আমাকে কোনো এক অজানা উপায়ে কাজে লাগাচ্ছে। সেই সময়ে আমি এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যা অনেক মেডিকেল ছাত্রেরই হয়। শরীর আর নার্ভের ব্যাপারে দুটো জিনিস জেনেই মনে হতে শুরু করে যে তুমি সব জানতা, আর বিজ্ঞানী জীবন মৃত্যুর শেষ কথা। আমারও সেই দশা হয়েছিল। ভাবতাম যারা এই বস্তু জগতের বাইরে কিছু আছে বলে বিশ্বাস করে তারা হয় বোকা নয়তো কুসংস্কারাচ্ছন্ন। আর আমার এই অহংকারী মনোভাবের জন্যেই নিচের তলা থেকে আসা ভয়টা আমার মনের ওপর আরও জাঁকিয়ে বসছিল, ধীরে ধীরে আমাকে কাবু করে ফেলছিল। এরপরের ঘটনাগুলো আমি ডায়েরিতে লিখিনি ঠিকই, কিন্তু সেগুলো আমার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে কোনটার পর কোনটা হয়েছে তা ভোলার উপায় নেই। স্মিথের সাথে আমার গল্পের পরের অধ্যায়টা আমার স্পষ্ট মনে আছে, কারণ ওটা খুব দ্রুতই একটা আসল অ্যাডভেঞ্চারে মোড় নেয়। ডাক্তার ক্ষণিকের জন্য থেমে তার পেছনের টেবিলে পাইপটা নামিয়ে রাখলেন। আগুনটা তখন নিভু নিভু, কিন্তু সেটাকে উস্কে দেওয়ার জন্য কারোরই হেলদোল নেই। বিশাল হলঘরটা এতটাই নিস্তব্ধ ছিল যে ডাক্তারের পাইপটা টেবিল ছোঁয়ার সামান্য শব্দটাও অন্ধকারের গভীরে গমগম করে উঠল। একদিন সন্ধেবেলা আমি বইয়ে ডুবে আছি। এমন সময় ঘরের দরজা খুলে স্মিথ ঢুকে এলো ভিতরে। কোনো রকম ভদ্রতার বালাই নেই। তখন রাত 10টা পেরিয়ে গেছে, আমিও ছিলাম ক্লান্ত, কিন্তু লোকটাকে দেখা মাত্রই আমার ঘুম ছুটে যায় আর আমি সজাগ হয়ে উঠি। আমি ভদ্রতা দেখানোর চেষ্টা করলে সে পাত্তাই দিল না, উল্টে আমাকে কয়েকটা হিব্রু শব্দ উচ্চারণ করতে বলল। সেগুলো বলা মাত্র অমনি সে চট করে একটা খুব বিরল বইয়ের নাম করে জানতে চাইল ওটা আমার কাছে আছে কিনা। আমার তো মাথা খারাপ হওয়ার জোগাড়, লোকটা জানলো কি করে যে বইটা আমার কাছে আছে। কিন্তু আমি তার চেয়েও বেশি তাজ্জব হলাম যখন আমি কিছু বলার আগেই সে ঘরের ওপাশে হেঁটে গিয়ে আমার বুকশেলফ থেকে বইটা পেড়ে ফেলল। সে পরিষ্কার জানতো বইটা আমি কোথায় রেখেছি। এতে আমার কৌতূহল আরও বেড়ে গেল আর আমি তাকে প্রশ্ন করা শুরু করলাম। যদিও আমি খুব ভদ্রভাবেই সাধারণ কথাবার্তার মতো করে জানতে চাইছিলাম, কিন্তু আমার সব প্রশ্নের জন্য তার কাছে একটাই জবাব ছিল। সে বই থেকে মুখ তুলে তার অদ্ভুত চেহারায় এমন একটা ভাব আনত যেন সে সবটা বুঝে গেছে। তারপর মাথাটা হালকা ঝাঁকিয়ে খুব গম্ভীর গলায় বলতো, আপনার প্রশ্নটা নিঃসন্দেহে খুবই যৌক্তিক। এই কথাটি ছাড়া আমি তার মুখ থেকে আর কিছুই বের করতে পারিনি। সেই রাতে সে মিনিট 10-15 জন্য ছিল ওখানে। তারপর আমার বইটা হাতে নিয়ে দ্রুত পায়ে নিচে নিজের ঘরে নেমে আসে, আর কানে এলো দরজা বন্ধ করে খিল লাগানোর শব্দ। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আমি যে আবার পড়ায় মন দেব বা তার এই অদ্ভুত আচরণের ঘোরটা কাটিয়ে উঠব, তার আগেই শুনলাম দরজাটা আবার খুলল, আর স্মিথ এসে দাঁড়িয়েছে আমার চেয়ারের পাশে। সে দ্বিতীয়বার আমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য কোনো অজুহাত দেখানোর প্রয়োজনই বোধ করল না। শুধু আমার প্রদীপের কাছে ঝুঁকে এসে তার শিখার ওপর দিয়ে সোজা আমার চোখের গভীরে তাকালো। আশা করি রাতে আপনার কোনো অসুবিধা হয় না? সে ফিসফিস করে বলল। আমি তোতলাতে তোতলাতে বললাম, রাতে অসুবিধা? না না, অন্তত আমার তো তা মনে হয় না। শুনে ভালো লাগলো। সে গম্ভীরভাবে উত্তর দিল। তার প্রশ্নে আমি যে কতটা বিভ্রান্ত ও অবাক হয়েছি তা সে খেয়াল করেছে বলে মনে হলো না। কিন্তু মনে রাখবেন, যদি কখনো হয় তাহলে অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। এবং তারপর সে সিঁড়ি দিয়ে নেমে
আবার নিজের ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ বসে ওর হাব ভাব নিয়ে ভাবছিলাম। আমি ঠিক করলাম লোকটা পাগল টাগল না, আসলে একা থাকতে থাকতে ওর মাথায় নিরীহ ধরনের একটা ভুল ধারণা জন্মেছে। ওর বইগুলো দেখে আমার মনে হলো বিষয়টার সাথে পুরনো জাদুটোনা বা প্রাচীন হিব্রু ধর্মবিশ্বাসের কোনো যোগ আছে। আমাকে সে যেসব কথাগুলো বলতে বলেছিল সেগুলো সম্ভবত ছিল ক্ষমতার শব্দ। এগুলো এমন সব কথা যা খুব জোর দিয়ে বললে নাকি সত্যি সত্যি কিছু ঘটিয়ে দেওয়া যায়, বা মনের মধ্যে এমন একটা ভাব আসে যা দিয়ে সাধারণ জগতের বাইরের জিনিসও দেখা সম্ভব। আমি ওখানে বসে ওর কথা, ওর জীবনযাপন আর ওর বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষার দীর্ঘমেয়াদী প্রভাবগুলো নিয়ে ভাবছিলাম। আমার পরিষ্কার মনে আছে, যখন আমি ওর সমস্যাটা বুঝে ফেলি তখন হতাশ অনুভব করি। ভেবেছিলাম ওর সম্পর্কে আমার কৌতূহল এবার হয়তো চলে যাবে। এইসব চিন্তা নিয়ে আমি বেশ কিছুক্ষণ একা বসেছিলাম, হয়তো 10 মিনিট বা হয়তো আধ ঘন্টা। হঠাৎ আমার ঘোর কাটল এটা অনুভব করে যে ঘরে অন্য কেউ আছে, ঠিক আমার চেয়ারের পাশেই দাঁড়িয়ে। আমার প্রথমেই মাথায় এলো যে স্মিথ তার সেই অদ্ভুত দ্রুততায় আবার ফিরে এসেছে, কিন্তু প্রায় সাথে সাথেই বুঝতে পারলাম যে সেটা সম্ভব নয়। আমি দরজার দিকেই মুখ করেছিলাম, আর ওটা যে আবার খোলেনি সে ব্যাপারে আমি নিশ্চিত। তা সত্ত্বেও ঘরে কেউ তো ছিলই, খুব সাবধানে নড়াচড়া করছিল, আমার দিকে নজর রাখছিল, বলতে গেলে প্রায় আমার গা ঘেঁষে। আমি এ ব্যাপারে 100% নিশ্চিত ছিলাম, ঠিক যেমন নিশ্চিত ছিলাম যে আমি ওই চেয়ারে বসে আছি। আর আমি বলবো না যে আমি তখন ভয় পেয়েছিলাম, কিন্তু এটা মানতেই হবে যে আমার ভেতরটা কেমন দুর্বল লাগছিল। ওই যে একটা অদ্ভুত অনুভূতি হয় না যখন নড়তে ইচ্ছা করে না, ওটাই হচ্ছিল। সম্ভবত ভয়ঙ্কর আতঙ্কে শরীর জমে যাওয়ার আগের মুহূর্তটা ওটাই। আমার তখন খুব ইচ্ছা করছিল যদি কোথাও লুকিয়ে পড়তে পারতাম, কোনো কোণে বা দরজার পেছনে, যেখানে কেউ আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি মনের জোরে ওই অস্বস্তিটা দূর করি। চেয়ার ছেড়ে ঝট করে উঠে দাঁড়িয়ে ল্যাম্পটা উঁচু করে ধরে সার্চলাইটের মতো আলো ফেললাম ঘরের কোনায় কোনায়। ঘরটা পুরোপুরি ফাঁকা, অন্তত খালি চোখে তাই মনে হচ্ছিল। কিন্তু আমার মন আর আমার সেই অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয়, যা কিনা সবকটা ইন্দ্রিয় একসঙ্গে মিলে তৈরি হয়, বলছিল যে কেউ একজন ঠিক আমার কনুইয়ের পাশেই দাঁড়িয়ে আছে। আমি এটাকে কোনো একজন বলছি কারণ এর চেয়ে উপযুক্ত কোনো শব্দ আমার জানা নেই। আমার ভেতর থেকে তীব্রভাবে মনে হচ্ছিল এই জিনিসটা যাই হোক, এটা মনুষ্য প্রজাতির কিছু নয়। এটা প্রাণের এমন এক রূপ যার সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, না তার চেহারায়, না তার অস্তিত্বের ধরনে। ওর থেকে যেন বিপুল শক্তি আর ক্ষমতার একটা আভা বের হচ্ছিল। আমার আজও পরিষ্কার মনে আছে সেই ভয়ঙ্কর অনুভূতির কথা, যখন আমি বুঝতে পারলাম আমি এমন এক অদৃশ্য শক্তির পাশে দাঁড়িয়ে যে আমাকে অবলীলায় পিষে মেরে ফেলতে পারে, যেমনভাবে আমরা একটা মাছিকে মেরে ফেলতে পারি। আর সে আমার প্রতিটি পদক্ষেপ দেখছে, অথচ আমি তার অস্তিত্বটুকুও দেখতে পাচ্ছি না। এই ভয়ের সাথে সাথে আমি এটাও পরিষ্কার বুঝতে পারছিলাম যে ওই কিছু একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আমার আশেপাশে ঘুরছে, আর আমার মন বলছিল যে সেই উদ্দেশ্যের সাথে আমার শরীর, এমনকি আমার জীবন মরণের সম্পর্ক আছে। আমি ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে কেউ প্রাণ শক্তি নিংড়ে নিচ্ছে। আমার হার্টবিট এলোমেলো হতে শুরু করলো, তারপর আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই আমি টের পেলাম আমার ভেতরের শক্তি ফুরিয়ে আসছে।
নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না, আর একটা গভীর ঘুমে আমার চোখ জড়িয়ে আসছিল। আমার নড়াচড়া করার বা পাল্টা কিছু করার শক্তি দ্রুত ফুরিয়ে আসছিল। তারপর হঠাৎ মনে হলো বহুদূর থেকে একটা জোরালো আওয়াজ ভেসে আসছে। সশব্দে একটা দরজা খুলে যায় এবং আমি এক ব্যক্তির জোরালো আদেশ করার মতো গলার স্বর শুনলাম, যে একটা অজানা ভাষায় চিৎকার করছিল। ইনি ছিলেন স্মিথ, নিচতলার সেই ভদ্রলোক। সিঁড়ি থেকে ডাকছিলেন। তার কণ্ঠস্বর কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। তার মধ্যেই আমি অনুভব করলাম যে কিছু একটা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আমার শরীর থেকে, আমার ত্বক থেকে। অনুভূতিটা ছিল একটা হাওয়ার ঝাপটার মতো, যেন কোনো বিশাল প্রাণী আমার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে যায়। তৎক্ষণাৎ আমার হৃৎপিণ্ডের ওপরের চাপটা অদৃশ্য হয়ে গেল, আর ঘরের বাতাসটাও যেন স্বাভাবিক হয়ে এলো। আমি থরথর করে কাঁপতে থাকা হাতে বাতিটা নামিয়ে রাখলাম নিচে, আর ঠিক তখনই শুনলাম স্মিথের দরজাটা নিচতলায় নিঃশব্দে বন্ধ হয়ে গেল। ঠিক কি যে হলো আমার কোনো ধারণাই নেই। আমি শুধু জানতাম যে আমি আবার একা, এবং আমার শক্তি যে গতিতে হারিয়ে গিয়েছিল ঠিক সেই গতিতেই ফিরে আসছে। আমি ঘরের ওপাশে গিয়ে আয়নায় নিজের দিকে তাকালাম। আমার চামড়া একদম ফ্যাকাশে দেখাচ্ছিল, আর চোখ দুটো কেমন যেন নিস্তেজ। থার্মোমিটার দিয়ে দেখলাম গায়ের তাপমাত্রা নর্মালের চেয়ে একটু কম, আর নাড়ির গতিও ছিল দুর্বল আর এলোমেলো। কিন্তু এই সামান্য শারীরিক চিহ্নগুলো ওই অনুভূতির কাছে কিছুই না। আমি একটা সত্যিকারের ভয়াবহ বিপদ থেকে একটুর জন্য বেঁচে গেছি, যদিও তার কোনো প্রমাণ আশেপাশে ছিল না। আমার ভেতরটা একেবারে মূল থেকে নড়ে গিয়েছিল। ডাক্তার চেয়ার ছেড়ে উঠে প্রায় নিভে আসা আগুনের কাছে গিয়ে দাঁড়ালেন। বন্ধুরা যাতে তার মুখ দেখতে না পায়, তাই তাদের দিকে পেছন ফিরে তিনি তার অদ্ভুত গল্পটা বলতে লাগলেন আবার। এখন ওইসব অনুভূতির কথা বলতে গেলে বোরিং লাগবে। তিনি গলার স্বরটা নামিয়ে বলতে লাগলেন। তিনি তাদের মাথার উপর দিয়ে শূন্যে এমনভাবে তাকিয়েছিলেন যেন এডিনবারার সেই ভুতুরে বাড়িটাই দেখতে পাচ্ছেন চোখের সামনে। আর আমি কিভাবে পুরো ব্যাপারটা নিয়ে মানসিকভাবে, আবেগের দিক থেকে আর শারীরিকভাবে কাটাছেঁড়া করার চেষ্টা করেছিলাম, সেই বর্ণনাও বোরিং হবে। শুধু এটুকু বললেই চলবে যে ওই অদ্ভুত ঘটনার পর আমার আসল অনুভূতিটা ছিল নিজের ওপর রাগ। রাগ হচ্ছিল, কারণ আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, আর এমন একটা বোকার মতো আজগুবি একটা ভুলের ফাঁদে পা দিয়েছিলাম। আমার বেশ মনে আছে আমি নিজেকে এটাই বোঝাচ্ছিলাম বারবার, কিন্তু তাতে আমার মনের অবস্থা একটুও ভালো হয়নি, কারণ এসব ছিল আমার যুক্তির কথা, আর আমার ভেতরের বাকি সব কিছুই এই যুক্তিটাকে মানতে চাইছিল না। কিন্তু ওই ভুল দেখার ব্যাপারটা সে রাতে ওখানেই থামেনি। পরের দিন ভোরবেলায় প্রায় 3টে নাগাদ ঘরের ভেতর একটা খুটখাট চাপা আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। মিনিটখানেক পরেই একটা দড়াম করে আওয়াজ হলো, যেন আমার তাকের সব বই একসাথে কেউ মেঝের ওপর ফেলে দিয়েছে। কিন্তু এইবার আমি ভয় পাইনি। জোরে গালি দিতে দিতে আমি বিছানা থেকে লাফিয়ে নামলাম এবং 1 সেকেন্ডের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে ফেলি। দেশলাইয়ের প্রথম ঝলকানিতে, মোমবাতির সলতেতে আগুন ধরারও আগে আমি নিশ্চিত যে আমি একটা গাঢ় ধূসর ছায়া দেখতে পাই। সেটার আকৃতি ছিল বিদঘুটে, আর মানুষের মাথার মতো কিছু একটা দেখা যাচ্ছিল। ওটা দ্রুত দেয়াল বরাবর এগিয়ে গিয়ে দরজার কাছের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। মোমবাতিটা ঠিকমতো জ্বলেছে কিনা সেটা দেখার জন্য আমি 1 মুহূর্ত দাঁড়ালাম।
আর তারপরই দৌড়ালাম ওটার পেছনে। কিন্তু 2 পা এগোতে না এগোতেই মেঝেতে জড়ো করে রাখা কিসে একটা হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। উঠে দেখি আমার ল্যাঙ্গুয়েজ শেলফের সব বই মেঝেতে ছড়ানো ছিটানো। মিনিটখানেক খোঁজাখুঁজি করে দেখলাম ঘরটা একদম ফাঁকা। আমি ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা ফার্নিচারের পেছনে খুঁজলাম, তবে ওই আছড়ে পড়ার আওয়াজটার একটা ব্যাখ্যা পাওয়া গেল। কোনো এক সত্যিকারের শক্তি যে তাক থেকে বইগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে তাতে কোনো সন্দেহ ছিল না। বইগুলো গোছাতে গোছাতে দেখলাম একটাও খোয়া যায়নি। তখন আমি এই কঠিন ধাঁধাটা মেলানোর চেষ্টা করতে শুরু করি যে এই মস্করা করেছে সে আমার তালাবন্ধ ঘরে কিভাবে ঢুকলো আর তারপর আবার বেরিয়েই বা গেল কি করে। স্বাভাবিকভাবেই স্মিথের ওই অদ্ভুত কথাটা মনে পড়ল আমার। রাতে কোনো কিছুতে অসুবিধা হলে ওকে জানাতে বলেছিল সে। ভোরবেলার ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি ওই কথাগুলোই ভাবছিলাম, কিন্তু এটাও বুঝলাম যে এত বাজে একটা ঘটনার সাথে ওর কোনো যোগ থাকতে পারে এটা স্বীকার করা আমার পক্ষে অসম্ভব ছিল। ওর মতো লোককে গিয়ে জিজ্ঞেস করার চেয়ে আমি বরং এই ধরনের 100টা অদ্ভুত ঘটনা সহ্য করতে রাজি আছি। দরজায় ঠক ঠক শব্দে আমার চিন্তায় বাধা পড়ে আর আমি চমকে উঠি। ভেতরে আসতে দাও। স্মিথের গলা শোনা গেল। আমি তালাটা খুলে দিই। সে ভেতরে ঢুকলো, গায়ে পুরো পোশাক চড়ানো। ওর মুখের রংটা ছিল অদ্ভুত রকম ফ্যাকাশে। মনে হচ্ছিল যেন রংটা ওর চামড়ার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে, আর তাতে মুখটা প্রায় জল জল করছিল। ওর চোখ দুটো ছিল অসম্ভব উজ্জ্বল। আমি ভাবার চেষ্টা করছিলাম ওকে কি বলবো, বা এত ভোরে আমার কাছে আসারই বা কি কৈফিয়ত দেবে ও আমার পেছন পেছন দরজাটা বন্ধ করে আমার একদম কাছে চলে আসে, বড্ড বেশি কাছে। ও আমার মুখের দিকে ওর বড় বড় চোখ দিয়ে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমার তো আমাকে তক্ষুনি ডাকা উচিত ছিল। আমি একটা দুঃস্বপ্নের কথা আমতা আমতা করে বলতে গেলাম, কিন্তু সে আমার কথা কানেই তুলল না। ঠিক তখনই দেখলাম তার চোখ দুটো সরে গেল বইয়ের আলমারিটার দিকে, যদিও সেই চাহনিকে ঠিক স্বাভাবিক বলা যায় না। আমি হতভম্ব হয়ে তাকে দেখছিলাম। চোখ সরানোর ক্ষমতা আমার ছিল না। কি কারণে যেন এক ভয় মেশানো কৌতূহল হচ্ছিল লোকটার প্রতি। মাথায় আসছিল না এই লোকটা রাত 3টের সময় রেডি হয়ে জেগে আছে কি করতে, আর আমার ঘরে যে কিছু একটা গোলমাল হয়েছে সেটাই বা ও জানলো কিভাবে। তারপর আবার ও ফিসফিস শুরু করলো, তোমার ভেতরের আশ্চর্য জীবনী শক্তিই তোমাকে এই ঝামেলায় ফেলছে। সে আমার চোখের গভীরে তাকিয়ে বলল। আমার দম আটকে যায়। ওর গলার স্বরে বা হাবভাবে এমন কিছু ছিল যা শুনে আমার রক্ত জল হয়ে গেল। এই কারণেই তো ওটা আকৃষ্ট হচ্ছে। কিন্তু এটা যদি চলতেই থাকে তাহলে আমাদের একজনের কিন্তু এখান থেকে চলে যেতে হবে, বুঝলে? আমি উত্তরে একটা শব্দও বলতে পারলাম না। একেবারে নির্বাক হয়ে গেছিলাম। আমি শুধু ওর দিকে তাকিয়ে ভাবছিলাম যে ও এরপর কি বলবে। আমি ওকে এমনভাবে দেখছিলাম যেন আমি স্বপ্ন দেখছি। আমার যতদূর মনে পড়ছে ও আমাকে কথা দিতে বলল পরের বার যেন ওকে আরও আগে ফোন করি। তারপর সে অদ্ভুত শব্দ করতে করতে আর হাত দিয়ে ইশারা করতে করতে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলো। তারপর দরজার কাছে পৌঁছে এক মুহূর্তে উধাও হয়ে গেল সে। আমি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলাম। এরপর স্মিথের সাথে আমার ব্যাপারটা দ্রুত একটা শেষ পরিণতির দিকে এগোতে লাগলো। 1 বা 2 সপ্তাহ পরের কথা, আমি ভোর 2-3টের দিকে একটা ডেলিভারিতে সাহায্য করে বাড়ি ফিরছিলাম। আমি কেসটার খুঁটিনাটি নিয়ে এতটাই মগ্ন ছিলাম যে স্মিথের দরজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওর কথা একবারও ভাবিনি। করিডোরের গ্যাসের আলোটা তখনও জ্বলছিল।
কিন্তু তার আলো এতটাই ক্ষীণ ছিল যে সিঁড়ির জমাট বাঁধা অন্ধকারকে সরাতে পারছিল না। ওপরের দিকে একটা আবছা ধূসর আলো জানান দিচ্ছিল যে ভোর হতে শুরু করেছে। স্কাইলাইটের মধ্যে দিয়ে কয়েকটা তারাও দেখতে পাচ্ছিলাম। বাড়িটা ছিল শ্মশানের মতো নিস্তব্ধ। একমাত্র শব্দটা আসছিল বাড়ির চারপাশে আর ছাদের ওপর দিয়ে শোঁ শোঁ করে বয়ে যাওয়া হাওয়ার। কিন্তু সেই শব্দটাও আসছিল আর যাচ্ছিল, যার ফলে চারপাশের নীরবতাটা যেন আরও চেপে বসছিল মনের মধ্যে। আমি সবেমাত্র নিজের ফ্লোরে পৌঁছেছি, এমন সময় ভয়ে সজোরে লাফিয়ে উঠলাম। পুরো ব্যাপারটা যেন আমার নিজের অজান্তেই ঘটে গেল। আমি দেখলাম আমি দরজার হাতলটা নিয়ে ধস্তাধস্তি করছি আর ভাবছি কোথায় পালাবো। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে আমার কানের কাছেই কেউ কথা বলে উঠেছে, সেই চেনা কণ্ঠস্বরটা। শুনে মনে হচ্ছিল যেন সেটা সাহায্যের জন্য ডাকছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি জোর করে নিজের ঘরে ঢুকে পড়ি। নিজেকে বোঝাচ্ছিলাম যে ওটা মেঝের কাঠের ক্যাচ ক্যাচ করার শব্দ বা বাতাসের আওয়াজ ছাড়া আর কিছু নয়। কিন্তু যেই না আমি মোমবাতির টেবিলটার কাছে গেছি, অমনি আবার সেই শব্দটা কানে এলো, আর এবার কোনো সন্দেহের অবকাশ ছিল না। বাঁচাও, বাঁচাও! আর এবার শব্দটার সাথে একটা অনুভূতিও ছিল জুড়ে, খুবই জীবন্ত, যেন একটা বাস্তব স্পর্শ। আমি অনুভব করলাম কয়েকটা আঙুল আমার হাতটা চেপে ধরছে। এক অদৃশ্য শক্তি যেন আমাকে ঠেলে মাথা গুঁজে সিঁড়ি দিয়ে নামতে বাধ্য করল। মনে হচ্ছিল যেন দুনিয়ার সমস্ত প্রেতাত্মা আমার পিছু নিয়েছে। আমি ঠিক স্মিথের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ওর আগের কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল। সমস্যা হলেই যেন ওকে সাথে সাথে ডাকি। আমি সর্বশক্তি দিয়ে দরজার ওপর ঝাঁপিয়ে পড়লাম। তখনও আমি বুঝিনি যে সাহায্য চাইতে নয়, বরং সাহায্য করতেই আমি ছুটেছি। দরজাটা হালকা ধাক্কাতেই খুলে যায় আর আমি প্রায় হুমড়ি খেয়ে ঘরটায় ঢুকি। ঘরটা এমন ঘন ধোঁয়ায় ভর্তি ছিল যে দম বন্ধ হয়ে আসছিল আর কিছুই দেখা যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল ধোঁয়ার মেঘের মধ্যে দিয়ে বিশাল বিশাল ছায়া নড়াচড়া করছে। একটু পর খেয়াল করলাম ঘরের একমাত্র আলো আসছে ফায়ারপ্লেসের তাকের ওপর রাখা একটা লাল বাতি থেকে। আর এটাও দেখলাম যে ঘরটা, যেটা আমি এই প্রথমবার দেখছিলাম, সেটা প্রায় ফাঁকাই ছিল। কার্পেটটা গুটিয়ে এক কোণায় জড়ো করা ছিল। সাদা কাঠের মেঝের ওপর চোখে পড়ল কালো মতো কিছু একটা দিয়ে বিশাল একটা গোল দাগ আঁকা। ওটা থেকে হালকা আভা বেরোচ্ছিল আর মনে হচ্ছিল ধোঁয়াও উঠছে। গোল দাগটার ভেতরে আর বাইরেও সমান দূরত্বে ওই একই ধোঁয়া ওঠা কালো জিনিসটা দিয়ে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন ছিল। মনে হচ্ছিল ওই চিহ্নগুলো থেকেও নিজস্ব একটা হালকা আলো বেরোচ্ছে। প্রথমবার ঘরে ঢুকেই আমার উপলব্ধি হলো যে ঘরটা ভর্তি। আমি মানুষে ভর্তি বলতে যাচ্ছিলাম, কিন্তু শব্দটা ঠিক হবে না। ওরা নিঃসন্দেহে কোনো এক প্রকার জীব, কিন্তু আমি এ ব্যাপারে 100% নিশ্চিত যে ওরা মানুষ ছিল না। আমি হলফ করে বলতে পারি আমি জীবন্ত চিন্তাশীল প্রাণীদেরই এক ঝলকের জন্যে দেখেছিলাম। কিন্তু কোনো প্রমাণ দিতে না পারলেও আমি এটাও নিশ্চিত যে ওই প্রাণীগুলোর বিবর্তনের ধারা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা এবং জীবিত বা মৃত কোনো মানুষের সাথেই ওদের কোনো সম্পর্ক নেই। তবে ওরা যাই হোক, আমি ওদেরকে জাস্ট এক মুহূর্তের জন্য দেখেছিলাম, তারপর আর চোখে কিছু পড়েনি। কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম যে ওরা আমার একদম পাশেই আছে। ওরা ঠিক সেই রকম প্রাণী যেরকমটা কয়েক রাত আগে আমার শোবার ঘরে এসেছিল।
একজনের বদলে একসাথে এতগুলোর কাছাকাছি থাকায় আমার ভেতরে একটা ভয়ানক আর অসহ্য অনুভূতি হচ্ছিল। দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম আর মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল। ওরা ক্রমাগত ঘোরাঘুরি করছিল আমার চারপাশে, কখনো আমার গা ঘেঁষে দাঁড়াচ্ছে, কখনো আমার পেছন দিয়ে সরে যাচ্ছে, আমার কপালের চুলগুলোকে আলতো করে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু ক্রমশ আরও কাছে চলে আসছিল তারা। আমার মাথার ঠিক ওপরের বাতাসটা যেন নড়াচড়ায় ভর্তি ছিল, আর তার সাথে যোগ হয়েছিল ফিসফিসানি আর দীর্ঘশ্বাসের মতো একটা গোলমেলে শব্দ, যা শুনে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সেটা কথায় পরিণত হবে। আমার ভাগ্য ভালো যে আমি কোনো স্পষ্ট কথা শুনতে পাইনি, কিন্তু এই প্রাণীগুলোর ব্যাপারে যে জিনিসটা আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে এবং যে স্মৃতিটা আমার সাথে রয়ে গেছে, সেটা হলো ওদের প্রত্যেকের শরীরে যেন একটা কম্পন কেন্দ্র ছিল। এই কেন্দ্রটাই ওদেরকে প্রচণ্ড শক্তিতে সামনে ঠেলে দিচ্ছিল, আর পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসটাকে ছোটোখাটো একটা ঘূর্ণির মতো পাক খাওয়াচ্ছিল। পুরো বাতাসটাই শক্তির এই ছোট ছোট ঘূর্ণিতে ভর্তি ছিল। ওদের কোনো একটা আমার বেশি কাছে চলে আসতেই মনে হতো শরীরের ওই জায়গার শিরা উপশিরাগুলো কেউ যেন জ্যান্ত ছিঁড়ে বের করে নিচ্ছে, প্রাণ শক্তিটা পুরোপুরি নিংড়ে নিয়ে তারপর আবার জুড়ে দিচ্ছে। কিন্তু সেগুলো জুড়ে দেওয়ার পর হয়ে যেত মরা, সারহীন, অকেজো। ঠিক তখনই এই প্রথম আমার স্মিথের ওপর চোখ পড়ল। আমার ডান দিকের দেওয়ালে পিঠ ঠেকিয়ে সে একেবারে জবুথুবু হয়ে বসে। দেখেই বোঝা যাচ্ছিল নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, আর সাংঘাতিক বিপদে পড়েছে সে। তার মুখের ভয়টা এমন ছিল যে সেদিকে তাকানো যাচ্ছিল না, কিন্তু অন্যদিকে যেভাবে সে দাঁত মুখ খিচে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল যে সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারায়নি। আমি জীবনে কারো মুখে এতখানি জেদ দেখিনি। ওই ভয়ানক বিপদের মধ্যেও তাকে দেখে মনে হচ্ছিল তার নিজের ওপর ভরসা আছে, আর ভয়টাকে চেপে রেখে সে মোক্ষম সুযোগের অপেক্ষা করছে। আর আমি তো এমন এক অবস্থায় পড়েছিলাম যা আমার জ্ঞান বুদ্ধির পুরো বাইরে। নিজেকে একটা দুধের শিশুর মতো অসহায় আর অকর্মণ্য লাগছিল। আমাকে ওই বৃত্তটার ভেতরে ফিরিয়ে নিয়ে চলো, তাড়াতাড়ি! নড়াচড়া করা ধোঁয়ার মধ্যে দিয়ে তার কণ্ঠস্বরটা আমি শুনতে পেলাম। মনে হচ্ছে আমার মধ্যে একমাত্র কাজের গুণ এটাই ছিল যে আমি কিছু একটা করতে ভয় পাচ্ছিলাম না। আমি যেহেতু জানতামই না যে কি ধরনের শক্তির সাথে লড়ছি, তাই এটা যে কতটা বিপজ্জনক সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি লাফ দিয়ে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। সে তার পুরো শরীরের ভার আমার দিকে ঝুঁকিয়ে দিল, আর আমরা দুজনে মিলে কোনোভাবে ওর শরীরটাকে দেয়াল থেকে ছাড়িয়ে মেঝের ওপর দিয়ে বৃত্তটার দিকে ঠেলে নিয়ে যেতে সক্ষম হই। আমরা নড়তে না নড়তেই ওই ধোঁয়া ভরা শূন্যতার ভেতর থেকে একটা অদৃশ্য শক্তি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কল্পনা করুন যেন একটা বন্ধ ঘরে একটা ঝড় আটকে আছে, আর তার সমস্ত জোর দিয়ে ধাক্কা মারছে। ধাক্কাটা ছিল একেবারে বোমা ফাটার মতো, আর মনে হচ্ছিল আমার পুরো শরীরটাকেই কেউ যেন পিষে ফেলছে। সেই সাথে এমন একটা গর্জন কানে এলো যে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। মনে হচ্ছিল এই বুঝি বাড়ির দেওয়াল ছাদ সব ভেঙে পড়বে। প্রথম আঘাতেই আমরা ছিটকে গিয়ে দেওয়ালের দিকে সরে যাই। আমি টের পেলাম যে এর উদ্দেশ্য ছিল কোনো মতেই আমাদের ওই গোলটার ভেতরে ঢুকতে দেবে না। সারা শরীর তখন ঘামে ভেজা, দম প্রায় ফুরিয়ে গেছে। তারপর গায়ের শেষ শক্তিটুকু দিয়ে আমরা যখন গোলটার ধারে পৌঁছালাম, ঠিক তখনই
উল্টো দিক থেকে এত জোরে একটা চাপ এলো যে আমি স্মিথের থেকে আলাদা হয়ে যাই। পা মাটি থেকে উঠে আসে আর আমি জানলার দিকে ঘুরপাক খেতে খেতে ছিটকে যাই। মনে হচ্ছিল যেন একটা বিশাল মেশিনের চাকায় আমার জামা ফেসে গেছে আর আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে সেটা। কিন্তু দেয়ালে ছিটকে পড়ে প্রচণ্ড ব্যথা আর দমবন্ধ অবস্থাতেও আমি দেখলাম স্মিথ গোলটার ভেতরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে সোজা হয়ে উঠছে। পরের কয়েকটা মিনিট আমি ওর দিক থেকে চোখ সরাতে পারলাম না। ও সোজা হয়ে উঠে দাঁড়ায়, বিশাল কাঁধ দুটো চওড়া করে মাথাটা একটু পেছনে হেলিয়ে দিল, আর দেখতে দেখতে ওর মুখের ভয়টা মুহূর্তে উধাও হয়ে গিয়ে একটা কর্তৃত্বের ভাব ফুটে উঠল সেখানে। ও স্থির দৃষ্টিতে একবার গোটা ঘরটা নিরীক্ষণ করল আর তারপর ওর গলা থেকে স্বর বেরোতে শুরু করে। শুরুতে আওয়াজটা ছিল নিচু, কিন্তু ধীরে ধীরে সেটা জোরালো আর তীব্র হয়ে ওঠে, ঠিক যেমনটা সেই রাতে হয়েছিল। আওয়াজটা ছিল ভারী অদ্ভুত আর সেটা বেড়েই চলেছিল। মানুষের গলা মনেই হচ্ছিল না, যেন কোনো বাজনার সুর। ওই আওয়াজের দাপটে যখন পুরো ঘরটা ভরে গিয়েছে, বুঝলাম ধীরে ধীরে হলেও একটা বিরাট পরিবর্তন আসছে ঘরটায়। এলোমেলো শব্দ আর শো শো হাওয়াটা থেমে গিয়ে একটানা কাঁপুনিতে বদলে যায়, ঠিক যেন কোনো অর্গানের গভীর সুর। বাতাসের পাগলামিটা কমে আসে, তারপর আরো শান্ত হয় সেটা, শেষে একদম থেমে যায়। ফিস ফিস শব্দগুলোও আর শোনা যাচ্ছিল না। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, বৃত্তটা আর তার চিহ্নগুলো থেকে বেরোনো আলোটা আরো উজ্জ্বল হয়ে চলল। সেই আলোটা ওর মুখে এমনভাবে পড়ছিল যে দেখতেও কেমন লাগছিল। ধীরে ধীরে সে নিজের গলার জোর দিয়ে ছাড়া পেয়ে যাওয়া অশুভ শক্তিগুলোকে আবার নিয়ন্ত্রণে আনলো। ওর গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছিল যে দৃষ্টিগোচর প্রাণীগুলোকে বশ করার ক্ষমতা ওর সত্যিই আছে। তারপর ঘরটা আবার আগের মতো শান্ত, চুপচাপ হয়ে যায়। বুক থেকে যেন একটা পাথর নামলো আমার। যা খারাপ হওয়ার হয়ে গেছে, আর স্মিথ এখন পুরো সিচুয়েশনটা সামলে নিয়েছে। কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে সবে একটু ধাতস্থ হচ্ছি আর নিজেকে গুছিয়ে নিচ্ছি। এমন সময় একটা জোরে চিৎকার দিয়ে ওকে ওই গণ্ডিটার বাইরে লাফ দিতে দেখলাম। স্মিথ এই বুঝি উল্টে পড়বে মেঝেতে, কিন্তু তার পরিবর্তে দেখলাম ধপ করে কোনো একটা শক্ত জিনিসে ধাক্কা খেল সে। পরের মুহূর্তেই বুঝলাম সে ওই ভারী জিনিসটার সাথে ধস্তাধস্তি করছে, যা আমি দেখতেও পাচ্ছি না। ওদের ওই মারামারিতে পুরো ঘরটা থরথর করে কাঁপছিল। ওরা কখনো সামনে যায় তো কখনো পেছনে, আর বেশিরভাগ সময় আমার বড্ড কাছে এসে পড়ছিল ওরা। আমি শুধু আতঙ্কের সাথে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওদের মধ্যেকার লড়াইটা চলেছিল সম্ভবত মিনিট খানেক, এবং যেমন হুট করে শুরু হয়েছিল ঠিক তেমনভাবেই হঠাৎ থেমে যায়। স্মিথ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাত দুটো উপরে ছুঁড়ে দেয়। ঠিক সেই সময়ই আমার পাশে হাওয়ার মধ্যে একটা ভয়ঙ্কর কান ফাটানো চিৎকার শোনা গেল, আর সেই সাথে ঝড়ের বেগে কিছু একটা বেরিয়ে গেল কানের পাশ দিয়ে। জানলার ফ্রেম দুটো এমনভাবে কেঁপে উঠল যেন মনে হবে এই বুঝি ভেঙে গেল। তারপর ঘরটা একেবারে ফাঁকা আর শান্ত হয়ে যায়, আর আমি বুঝে গেলাম যে ঝামেলা মিটে গেছে। স্মিথের মুখটা ফ্যাকাশে দেখালেও সে ছিল অদ্ভুতভাবে শান্ত। সে ঘুরে তাকায় আমার দিকে, তারপর ফিসফিস করে বলল, তুমি আজ যদি না আসতে তাহলে যে কি হতো কোনো ধারণা নেই তোমার বন্ধু। তুমি ওই শক্তির গতিপথটাই বদলে দিয়েছ। ওটাকে ভেঙে দিয়েছিলে তুমি, আজ তুমি রক্ষা করেছো আমায়। ডাক্তার অনেকক্ষণ চুপ করে রইলেন। অন্ধকারে
বন্ধুদের পেছনের টেবিলে উনি নিজের পাইপটা হাতড়ে খুঁজছিলেন। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। সবাই ভয় পাচ্ছিল যে উনি দেশলাই জ্বালালেই হঠাৎ করে যে আলোর ঝলকানিটা হবে। ফায়ারপ্লেসের আগুনটা প্রায় নিভে এসেছিল, আর বড় হলঘরে তখন ঘুটঘুটে অন্ধকার। কিন্তু গল্পকার দেশলাই জ্বালালেন না। উনি আসলে নিজের কোনো গোপন কারণে একটু সময় নিচ্ছিলেন। আর এক মুহূর্ত পরেই উনি আরও শান্ত গলায় নিজের গল্পটা বলতে শুরু করলেন। আমার মনেও নেই কিভাবে আমি নিজের ঘরে ফিরেছিলাম। আমি শুধু এটুকু জানি যে বাকি রাতটা আমি 2টো মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম টেবিলের উপর। সকালে উঠেই আমি প্রথম যে কাজটা করি সেটা হলো বাড়িওয়ালিকে জানিয়ে দেওয়া যে আমি এই সপ্তাহের শেষেই চলে যাচ্ছি। স্মিথের কাছে এখনও আমার ওই দুর্লভ হিব্রু বইটা রয়েছে। অন্তত ও তখন আমাকে ওটা ফেরত দেয়নি, আর তারপর থেকে ওর সাথে আমার আর কখনো দেখাও হয়নি যে বইটা চাইব। শুনছিলেন আলজার্নন ব্ল্যাকউডের লেখা কাহিনী স্মিথ, অ্যান এপিসোড ইন আ লজিং হাউস। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। কোনো গল্পের সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।